হ্যালো 12 স্টুডেন্টস। আগের ক্লাসে আমরা অ্যাকুইফার সম্বন্ধে পড়েছিলাম, অ্যাকুইফার অবধি। এই ক্লাসে আমাদের ফার্স্ট টপিক হচ্ছে অ্যাকুইফারের মধ্যে কিভাবে ভৌমজলের স্তরগুলো থাকে। আসলে অ্যাকুইফার বলতে আমরা পড়েছিলাম যে জল বহনকারী স্তরকেই বলা হয় অ্যাকুইফার। এর মধ্যে অ্যাকুইফার বিভিন্ন স্তরে থাকতে পারে, মানে মাটির নিচে প্রথম অ্যাকুইফার, তারপর অপ্রবেশ্য স্তর, তারপর আবার অ্যাকুইফার থাকতে পারে। এর মধ্যে প্রথম যে অ্যাকুইফারটা থাকে সেটারই কিন্তু ভৌমজলস্তরে বিন্যাসে শুধু সেটাই দেখানো হয়। আর্টেজিও খুব পড়ার সময় তোরা আরো ডিটেলসে ব্যাপারটা বুঝতে পারবি। যাই হোক, যে কোনো একটা অ্যাকুইফারকে বা মাটির নিচে প্রথম যে অ্যাকুইফারটা থাকে সেই অ্যাকুইফারকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা ফ্রিয়েটিক আর একটা ভাদস। ফ্রিয়েটিক হচ্ছে সম্পৃক্ত স্তর, যার মধ্যে জল থাকতে পারে, আর ভাদস হচ্ছে অসম্পৃক্ত স্তর, যার মধ্যে জল থাকতে পারে না কিন্তু যার মধ্যে দিয়ে জল বাহিত হয়ে সম্পৃক্ত স্তরে যেতে পারে। মানে প্রথমে থাকে ভাদস স্তর, যার মধ্যে দিয়ে বৃষ্টির জল বাহিত হয়ে গিয়ে ফ্রিয়েটিক স্তরে পৌঁছায়। প্রথমে আমরা অর্থগুলো জেনে নিই, কি কি কোনটা কোন শব্দ থেকে এসছে। ফ্রিয়েটিক শব্দটা এসছে গ্রিক শব্দ ফ্রিয়েট থেকে, যার অর্থ আর্টিফিশিয়াল রিজার্ভার বা কৃত্রিম কূপ। আর ল্যাটিন শব্দ ভাদোদাস থেকে এসছে ভাদোস, যার অর্থ অগভীর স্তর। এখন ভাদস্তর বলতে, ভাদস্তর শব্দটা শুনেই আমরা একটু বেশ শক্ত বা কঠিন কিছু এরকম একটা ভেবে দেখি, কিন্তু ভাদস্তর কিন্তু এত কঠিন কিছুই নয়। ভাদস্তর বলতে মৃত্তিকার একটা লেয়ার থাকে, যাকে আমরা মৃত্তিকার টপ সয়েল বলি, যে যে লেয়ারটা সাধারণত মৃত্তিকা ক্ষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত। মানে যে লেয়ারটা ক্ষয় হয়ে গেলে সেই মৃত্তিকায় আর কোনো চাষাবাদ করা যায় না। এখন সেই যে লেয়ারটা থাকে, সেই যে টপ সয়েলটা থাকে, তাকে আমরা প্ল্যান্ট ফিডিং লেয়ার বলি। এই লেয়ারটাকেই কিন্তু ভাদস্তর বলা হয়। এই লেয়ারের মধ্যে প্রচুর ক্ষুদ্র ছিদ্র থাকে, রন্ধ্র থাকে, যার মধ্যে দিয়ে জল প্রবেশ করে এবং কৈশিক স্তরের ওই জলটাকে আবার উদ্ভিদ গ্রহণ করে। এই যে স্তরটা উদ্ভিদের শিকড় যতখানি পর্যন্ত মোটামুটিভাবে বিস্তার লাভ করে, এই স্তরটাকে আমরা বলি ভাদস্তর। প্রথমে এটা অসম্পৃক্ত স্তর, এর মধ্যে দিয়ে জল বাহিত হয়। আর তার নিচে থাকে দেখ, এর জন্য আমরা যদি বিস্তৃতি দেখি, যখন মৃত্তিকার উপরিস্তর থেকে ফ্রিয়েটিকের নিম্ন সীমা পর্যন্ত, ফ্রিয়েটিকের নিম্ন সীমা মানে সম্পৃক্ত স্তরের নিম্ন সীমা পর্যন্ত, ডায়াগ্রাম দেখবো যখন আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আর ভাদস এতখানি হচ্ছে ভাদস স্তর, তার ভাদসের নিম্ন সীমা থেকে যে অপ্রবেশ্য স্তরটা থাকে বা অপ্রবেশ্য শিলার লেয়ারটা থাকে অতখানি হচ্ছে ফ্রিয়েটিক স্তর। মূলত ফ্রিয়েটিক নামকরণটা কেন করা হয়েছিল? কারণ ফ্রিয়েটিক বলতে এই স্তরে জলটা মানুষ কূপ নলকূপের মাধ্যমে খনন করে, সেই জন্য ফ্রিয়েটিক কথাটা ইউজ করা হতো। এই এই এর থেকেই মূলত ফ্রিয়েটিক বা কূপ নলকূপের ঘটনা, কূপ নলকূপের মাধ্যমে এই জলটাকে তোলা হয় বলে এটাকে ফ্রিয়েটিক নামকরণ করা হয়। আর ভাদস্তর বলা হয় তার কারণ মাটির যে লেয়ারগুলো দেখা যায়, আমরা যদি মাটিকে প্রস্থচ্ছেদ অনুযায়ী ভাগ করি, তাহলে ভাদস্তরটা সবচেয়ে অগভীর এবং সবচেয়ে এর উল্লম্ব দৈর্ঘ্য সবচেয়ে কম। সেজন্য ভাদস্তরকে বা ভাদদাস, যেহেতু এর অগভীর স্তর বোঝায়, সেজন্য ভাদস্তর নামকরণ করা হয়েছে। এখন ঋতুভিত্তিক জলের উপস্থিতি যদি দেখি, তাহলে দেখব যে যদি বৃষ্টিপাত না হয় তাহলে ভাদস্তরের মধ্যে দিয়ে জল পাস করবে না। যদি ভাদস্তরের মধ্যে দিয়ে ওয়াটার পাস না করে তাহলে নিচের স্তর সমৃদ্ধও হবে। সেজন্য ঋতুভিত্তিক মানে বৃষ্টির সময় দেখা যাবে ভাদস্তরের মধ্যে দিয়ে জল প্রবেশ করছে, নিচের ফ্রিয়েটিক স্তরটাও জলপূর্ণ হচ্ছে। আবার শুষ্ক ঋতুতে দেখা যাবে ভাদস্তরের মধ্যে দিয়ে জল প্রবেশ করছে না, নিচের ফ্রিয়েটিক স্তরে কিন্তু জল রয়েছে। যদি সেই জলটা কৃষি, পশুপালন, শিল্প বা পানীয় জলের জন্য তুলে না নেওয়া হয়, জলটা থাকবে, কিন্তু যদি তুলে নেওয়া হয় ক্রমাগত, তাহলে এই জলটা শেষ হতে থাকবে। এর জন্য ঋতুভিত্তিক বৃষ্টিপাতের উপর জলের উপস্থিতি নির্ভর করে। অপর নাম, পরের পয়েন্ট আমরা যদি দেখি, অপর নামের ক্ষেত্রে সাধারণত ফ্রিয়েটিক স্তরের অপর নাম বলা হয়, এটাকে বলা হয় ভৌমজলের ধারক ও বাহক, কারণ ফ্রিয়েটিক স্তরটাই মূলত ভৌমজলকে ধরে রাখে।
অন্যদিকে ভাদস্তরটাকে বলা হয় ভৌম জলের গমনের প্রধান পথ। কারণ ভাদস্তর না থাকলে, যদি ভাদস্তরটা অপ্রবেশ্য হতো, তাহলে কিন্তু ভৌমজল যেতেই পারতো না ফ্রিয়েটিক স্তরে। ওর জন্য গমনের প্রধান পথ এটাই। ভাদস্তরের যে জল, তাকে আমরা সাধারণভাবে বিশুদ্ধ জল বলে থাকি, পানীয় জল বলে থাকি। এই জল ব্যবহার করা যায়। অন্যদিকে ফ্রিয়েটিক স্তরের জলকে বিশুদ্ধ জল বা পানীয় জল বলে থাকি। অন্যভাবে ভাদস্তরের জল মূলত উদ্ভিদ গ্রহণ করে, এই জন্য এটাকে কৈশিক জল নাম দেওয়া হয় ভাদস্তরের জলটা। এই হচ্ছে মূলত এদের বৈশিষ্ট্যগত পার্থক্য বলতে পারিস তোরা, পার্থক্য এগুলোর ভিত্তিতেও লিখতে পারিস। উপস্তর বলতে ভাদস্তর, এই ফ্রিয়েটিক স্তরকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা স্থায়ী স্তর, মানে যে জলটা সারা বছর থাকে, আর একটা সাময়িক স্তর, বৃষ্টিপাত হলে যে জলটা মানে বেড়ে একটা ঊর্ধ্বসীমা পর্যন্ত জলটা যায়, আবার বৃষ্টিপাত না হলে স্বাভাবিক ঋতুতে, অন্য ঋতুতে নিচে নেমে আসে। সব ঋতুতে যে স্তর অবধি জল থাকে সেটাকে স্থায়ী স্তর বলা হয়, আর বৃষ্টিপাত বা আর্দ্র ঋতুতে যে জলটা শুধুমাত্র পূর্ণ হয় সেটাকে সাময়িক স্তর বলে। নেক্সট আমরা পরের পার্টটায় আসছি, যে ভাদস্তরের উপস্তরগুলো। ভাদস্তরের মধ্যে প্রথমেই থাকে মৃত্তিকা জলস্তর, যেখান থেকে উদ্ভিদ জল সংগ্রহ করে। তার পরের স্তরে থাকে আর্দ্র মৃত্তিকা, মানে তার পরের স্তরে থাকে মধ্যবর্তী স্তর, যার উপরের দিকটায় মৃত্তিকা জলের জন্য কিছুটা আর্দ্র থাকে এবং নিচের অঞ্চলটা শুষ্ক হয়। আর একদম লাস্টে থাকে কৈশিক স্তর, যেখানে জলের ঊর্ধ্বমুখী চলন ঘটে উদ্ভিদের শিকড়ের মাধ্যমে। এই তিনটে স্তর মোটামুটি ভাবে দেখা যায় ভাদস্তরে। আমরা এবার ডিটেলসটা জানার জন্য একটু ডায়াগ্রামটা ফলো করি, তাহলে সুবিধা হবে। দেখ, ডায়াগ্রামটা একটু ভালো করে দেখ। এই যে উপরের স্তরটা, এটা হচ্ছে মৃত্তিকার জলস্তর। ফার্স্ট, এটা মৃত্তিকার জলস্তর, এবং নিচে এটা হচ্ছে মধ্যবর্তী স্তর, তার নিচে হচ্ছে কৈশিক স্তর। এই প্রথম তিনটে লেয়ার হচ্ছে ভাদস্তর। এর মধ্যে দিয়ে জলটা নিচে প্রবেশ করে এটা হচ্ছে ফ্রিয়েটিক স্তর, এখানে জমা হয় জলটা। তারপর অপ্রবেশ্য শিলা। এবার এই শিলাস্তরগুলো এরকম বেন্ড করে থাকে, ইউ আকৃতির। ফলে প্রথমে যে ওপরের ফ্রিয়েটিক স্তরটা থাকে, তার উপরে এই স্তরটা দেখা গেলেও অপ্রবেশ্য শিলার নিচে যখন আবার একটা ফ্রিয়েটিক স্তর থাকে, সেখানে কিন্তু এটা দেখা যায় না। ওর জন্য সব অ্যাকুইফার কিন্তু ভাদস ফ্রিয়েটিক মিলে হয় না। উপরের স্তরের অ্যাকুইফারে ভাদস্তর আর ফ্রিয়েটিক স্তর পরপর থাকে, তারপর অপ্রবেশ্য শিলা থাকে, তারপরে যদি আবার কোনো ফ্রিয়েটিক স্তর থাকে, সেখানে কিন্তু উপরে ভাদস্তর দেখা যায়। সেখানে উপরে ভাদস্তর দেখা যায় একদম ওপরে, যেখানে ভূপৃষ্ঠে উন্মুক্ত থাকে সেই জায়গাটাতে দেখা যায়, বাকিগুলোতে কিন্তু দেখা যায় না। দুদিকের উন্মুক্ত স্থানগুলোতে শুধুমাত্র দেখা যায়। আচ্ছা, এবার পরের পার্টটায় আমরা দেখি যে এই তিনটে স্তর, এটা কিন্তু এই ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট, এই ডায়াগ্রাম তোদের করতেও হবে। এই ডায়াগ্রাম কিন্তু এভাবে পয়েন্টিং করিস। এর মধ্যে এই ভাদস্তর আর ফ্রিয়েটিক স্তরের যে সংযোগ স্থল, এটাকে বলা হয় জলপীঠ। এই জলপীঠটাই বর্ষা ঋতুতে যখন ওপরে উঠে আসে তখন তাকে আমরা বলি সাময়িক জলস্তর। যখন নিচে নেমে যায়, গ্রীষ্ম ঋতুতে বা অন্য ঋতুতে নিচে নেমে যায়, তখন এটাকে বলা হয় স্থায়ী, কারণ সেটা সারা বছর থাকে। যখন বর্ষাতে ওপরে উঠে যায় তখন তাকে আমরা সাময়িক সাময়িক সম্পৃক্ত স্তর বা সাময়িক ফ্রিয়েটিক স্তর বলি। এই জন্য এই হিসেবে দুটো ভাগ করা হয়। ওর জন্য বর্ষা ঋতুতে সাময়িক ফ্রিয়েটিক স্তর খুব বিস্তৃত, খুব সুস্পষ্ট হলেও শুষ্ক ঋতুতে কিন্তু একবারেই দেখা যায়। স্থায়ী ফ্রিয়েটিক স্তর কিন্তু সারা বছর দেখা যায়। এখন হচ্ছে এই ফ্রিয়েটিক তল বা এই জলপীঠ, এই স্তরের কি কি বৈশিষ্ট্য দেখা যায়। ফ্রিয়েটিক স্তরের উপরের পৃষ্ঠটাকেই তো বলা হয় ফ্রিয়েটিক তল, ফ্রিয়েটিক স্তরের উপরের পৃষ্ঠ। এর বৈশিষ্ট্যগুলো কি কি? ফার্স্ট বৈশিষ্ট্যে আসছি আমরা গভীরতা। মূলত গভীরতা দেখা যায় প্রায় 700 থেকে 1000 মিটার পর্যন্ত গভীরে অবস্থান করে ভূপৃষ্ঠ থেকে এই ফ্রিয়েটিক স্তর। এবার 700 থেকে 1000 বলা হয় কেন? তার কারণ ফার্স্ট লেয়ারটা একটা জায়গায় থাকে, পরের লেয়ারটা আরেকটু নিচে থাকে। ওর জন্য 700 থেকে 1000 যে কোনো স্তরে। কোনো কোনো জায়গায় কিন্তু 400 বা 500 মিটার গভীরতাতেও ফ্রিয়েটিক স্তর দেখা যায়। নেক্সট হচ্ছে আকৃতি। এটা
তরঙ্গায়িত হয়। সাধারণত দেখা যায় নদী তীরবর্তী অঞ্চলে এটা ওই অবতল আকৃতির হয়ে থাকে, শুষ্ক অঞ্চলে কিছুটা সমতল আকৃতির দেখা যায়। সাধারণভাবে কিন্তু আকৃতিটা অবতল হয়, উচ্চভূমিতে দেখা যায় উত্তল, আর সমভূমিতে অনুভূমিক প্রকৃতিরই হয়। সবসময় যদি উপত্যকা অঞ্চল বা নদী উপত্যকা বা যে কোনো উপত্যকা অঞ্চল হয় তাহলে কিন্তু ফ্রিয়েটিক স্তরের আকৃতি অবতল হবে, যদি সমভূমি হয় তাহলে অবশ্যই সমতল হবে, আর যদি পার্বত্য অঞ্চল হয় তাহলে উত্তাল হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে বিস্তার। বিস্তারের ক্ষেত্রে ভৌম জলস্তরের বিস্তার সাধারণত আমি আগেই বলে দিয়েছি যে যদি শুষ্ক ঋতু হয় তাহলে সাময়িক একটা স্তর দেখা যাবে, মানে শুষ্ক ঋতুতে আমরা এতখানি অবধি হয়তো দেখতে পাবো। এটা শুষ্ক ঋতুর স্তর, তার মানে এটা হচ্ছে স্থায়ী। আর যখন বর্ষাকাল বা আর্দ্র ঋতু চলে তখন এটা উপরে উঠে যায়, সেটা সাময়িক, কারণ এটা সারা বছর থাকে তাই সাময়িক। আচ্ছা, নেক্সট পরেরটা আসছি আমরা, বিস্তার হয়ে গেল। নেক্সট উচ্চতার পরিবর্তন। উচ্চতার পরিবর্তনটাকে আমি 4টে ভাগে ভাগ করেছি এখানে। এটা তোদের বইতেও দেখবি, কিছু বইতে ডিটেলস আছে যেগুলো 4টে ভাগে ভাগ করা আছে। কারণ উচ্চতার পরিবর্তন কিসের জন্য হতে পারে? উষ্ণতার জন্য রিভার্স এলুভিয়েশন করতে পারে। রিভার্স এলুভিয়েশন কি? এলুভিয়েশনে কি হয়, উপরের স্তর থেকে জলের মাধ্যমে খনিজ কণা নিচের স্তরে চলে যায়। রিভার্স হলে কি হবে, যেখানে উষ্ণতা বেশি দেখা যায় সেখানে কি হবে, মরু অঞ্চলে, সেই সব অঞ্চলে দেখা যাবে যে নিচের স্তর থেকে অতিরিক্ত বাষ্পীভবনের জন্য মাটি থেকে জলীয় বাষ্প জল ওপর দিকে উঠছে যেমন খনিজ কণাগুলো ওপরে নিয়ে উঠছে। তার মানে উষ্ণতা যদি বেশি হয় তাহলে ফ্রিয়েটিক স্তর নিচে নেমে যাবে, আর বৃষ্টিপাত বেশি হলে ফ্রিয়েটিক স্তর ওপরে উঠে যাবে। এই উচ্চতার পরিবর্তন। জোয়ার ভাটার ক্ষেত্রে উচ্চতার পরিবর্তন হতে পারে। জোয়ারের সময় দেখা যায় ফ্রিয়েটিক স্তরের উচ্চতা বৃদ্ধি পেয়েছে এবং ভাটার সময় কমে গেছে, যদিও এটা স্বাভাবিক, প্রতিদিনই কিন্তু সামান্য পরিমাণে ঘটে থাকে। আর লাস্ট আমরা আসছি মানবীয় কার্যাবলী। এটা ব্যাপকভাবে ফ্রিয়েটিক স্তরের উচ্চতার পরিবর্তনের সঙ্গে সম্পর্কযুক্ত, কারণ আমরা কৃষি, শিল্প, পশুপালন, বিভিন্ন অর্থনৈতিক কাজে পানীয় জলের জন্য ভূগর্ভ থেকে জল তুলে নিই, যার ফলে ফ্রিয়েটিক স্তর নিচে নেমে যায়। এই 4টে জিনিস ফ্রিয়েটিক স্তরের উচ্চতা পরিবর্তনে সাহায্য করে। আর বাকি যে উচ্চতার পরিবর্তন ছাড়া আর যে 3টে বৈশিষ্ট্য দেখা যায়, গভীরতা, আকৃতি, বিস্তার, আলোচনা করা হবে। এছাড়া 3টে পার্ট আমি বলবো একটুখানি টার্মগুলো জেনে রাখি, সেটা বিশেষ টার্মগুলো খুব সোজা। একটা হচ্ছে পরিপূরণ বা রিচার্জ, যেটার মাধ্যমে ভৌমজল ভৌমজল মাটির নিচে প্রবেশ করে। মুভমেন্ট, যার মাধ্যমে ভাদস্তরের মাধ্যমে ভৌমজল পরিবাহিত হয় নিচের ফ্রিয়েটিক স্তরে। আর ক্ষরণ বা ডিসচার্জ, এটার সঙ্গে প্রস্রবণ যুক্ত, কারণ কি কোনো দুর্বল স্থান থেকে জল ঝর্ণার আকারে বা স্প্রিং প্রস্রবণের আকারে বাইরে বেরিয়ে আসে, সেটা হচ্ছে ডিসচার্জ। এই 3টে টার্ম একটু মাথায় রাখিস। এই মোটামুটি ভৌম জলস্তরে স্তর বিন্যাসের গেল। পরের পার্টটা আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রস্রবণ। আচ্ছা, আমাদের নেক্সট আলোচনার বিষয় প্রস্রবণ। প্রস্রবণ বলতে মানে আমরা যে কোনো ঝর্ণাকেই কিন্তু প্রস্রবণ বলতে পারি, কিন্তু প্রস্রবণ বলতে সাধারণত বোঝা যায় যে শিলাস্তরের দারুণ বা ফাটলের মধ্য দিয়ে যদি ভৌমজল বেরিয়ে আসে তাহলে তাকে প্রস্রবণ বলা হয়। যেমন ঝর্ণা বলতে আমরা ফল বা জলপ্রপাতকেও বুঝি, কিন্তু অ্যাকচুয়ালি স্প্রিং কথাটার সঙ্গে কিন্তু প্রস্রবণই যুক্ত, যেটা স্বাভাবিক ক্ষরণ হবে ভৌমজলে এবং শিলামধ্যস্থ দারুণ বা ফাটলের মধ্যে দিয়ে বেরিয়ে আসবে। সাধারণ বৈশিষ্ট্য কি দেখা যায়, যে এটা একটা নিরবিচ্ছিন্ন প্রবাহ, যদিও কিন্তু সব প্রস্রবণ নিরবিচ্ছিন্ন প্রবাহ দেখা যায় না। এরকম হতে পারে যে যেরকম আমরা ফ্রিয়েটিক স্তরের কথা পড়লাম, যে যদি স্থায়ী সম্পৃক্ত স্তরের ওপর দিকে প্রস্রবণের জন্য তৈরি হওয়া ফাটলটা থাকে, তাহলে যখন বৃষ্টিপাত হয় তখন সাময়িক স্তরের মধ্যে থাকলে তার মধ্যে দিয়ে জল বেরিয়ে আসবে। কিন্তু যদি স্থায়ী স্তরের ওপর দিকে থাকে তাহলে বা সাময়িক স্তরে থাকে তাহলে বৃষ্টিপাতের সময় জল বেরোবে, কিন্তু স্থায়ী স্তরে যখন পৌঁছে যাবে, শুষ্ক ঋতুতে যখন জলতলটা নিচে নেমে যাবে তখন কিন্তু আর জলের প্রবাহ দেখা যাবে না। ওর জন্য নিরবিচ্ছিন্ন প্রবাহটা কিন্তু সব ক্ষেত্রে দেখা যায় না। আচ্ছা,
কোনো কোনো ক্ষেত্রে জলের চাপ বেশি থাকলে প্রবল গতির প্রবাহ দেখা যেতে পারে, কখনো ধীর গতির প্রবাহ দেখা যায়। এটা জলের চাপের উপর নির্ভর করে। প্রস্রবণের জলের একটা নির্দিষ্ট উষ্ণতা থাকে, কোনো ক্ষেত্রে শীতল প্রস্রবণ বা অ্যাকচুয়ালি শীতল না, স্বাভাবিক প্রস্রবণ দেখা যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে খনিজের উপস্থিতির জন্য উষ্ণও হয়ে থাকে। কিন্তু সব প্রস্রবণই একটা খনিজের উপস্থিতি থাকে, তার মধ্যে ফসফরাস সালফারের আধিক্য সাধারণত উষ্ণ প্রস্রবণ গঠন করে। আচ্ছা, কি কি নিয়ন্ত্রণ, কি কি বিষয়গুলো প্রস্রবণকে নিয়ন্ত্রণ করে? ফার্স্ট হচ্ছে শিলার প্রকৃতি, মানে কি জাতীয় শিলা, সেটা পাললিক শিলা, আগ্নেয় শিলা না রূপান্তরিত শিলা, কি জাতীয় শিলার উপর প্রস্রবণটা গঠিত হয়েছে, সেটা সিল অঞ্চল না ডাইক অঞ্চল, সেখানে ব্যাথলিত আছে না ফ্যাকলিত আছে, এই জাতীয় বিষয়ের উপর নির্ভর করে কিন্তু প্রস্রবণটা কি প্রকৃতির হবে। ভূমি ঢালের উপর নির্ভর করে, কারণ যদি ভূমি ঢাল বেশি থাকে তাহলে জলের চাপ বেশি থাকতে পারে ফ্রিয়েটিক স্তরে, সেই জন্য ভূমি ঢালের উপর নির্ভর করে। শিলাস্তরের গভীরতার উপর নির্ভর করতে পারে, শিলাস্তর বেশি গভীর হলে বেশি জল জমা রাখতে পারবে, বেশি ফ্রিয়েটিক ওয়াটার থাকবে ভেতরে, সেই জন্য শিলাস্তরের গভীরতার উপর ভৌমজলের প্রস্রবণের গতিবেগ নির্ভর করে। সচ্ছিদ্রতা প্রবেশতার উপর তো নির্ভর করে, খুব সহজেই আমরা বুঝতে পারি, কারণ সচ্ছিদ্র এবং প্রবেশ্য শিলাস্তর বেশি জলকে পাস করাতে পারে, ওর জন্য প্রবেশতা ও সচ্ছিদ্রতা বেশি হলে কোনো শিলাস্তরে প্রস্রবণ খুব তাড়াতাড়ি গঠিত হয়। নেক্সট হচ্ছে প্রবেশ্য অপ্রবেশ্য শিলাস্তরের পর্যায়ক্রমিক অবস্থান, কারণ প্রবেশ্য আর অপ্রবেশ্য শিলাস্তরের যে মাঝখানের অঞ্চল, যে জয়েন্ট পার্ট, যে কনজাংশন পার্ট, সেই পার্টটাতেই কিন্তু মূলত দেখা যায় ফাটল তৈরি হয়েছে। ওর জন্য এই পর্যায়ক্রমিক অবস্থান থাকলে প্রস্রবণ গঠনের সম্ভাবনা খুব বেশি থাকে। এছাড়া বৃষ্টিপাতের পরিমাণ যদি বেশি হয় তাহলে ফ্রিয়েটিক স্তরে জল বাড়বে, অতএব প্রস্রবণেরও জল নিরবিচ্ছিন্ন প্রবাহ দেখা যাবে। যদি বৃষ্টিপাতের পরিমাণ কম হয় তাহলে স্বাভাবিকভাবে প্রস্রবণের গতিবেগও কমতে পারে। ভৌম জলের চাপের উপর নির্ভর করে, কারণ ভৌম জলের চাপ যত বেশি থাকে তত প্রস্রবণ থেকে জল বাইরে বেরিয়ে আসে। এটা অনেকটা এরকম যে একটা বেলুনের মধ্যে যদি আমরা প্রচুর জল ভরি এবং তারপর কোনো একটা জায়গায় ফুটো করে দিই এবং পাশ থেকে বেলুনটাকে একটা পার্শ্ব চাপ দিই, তাহলে ফুটোর মধ্যে দিয়ে যত বেশি চাপ দেবো তত জলের গতিবেগটা বেশি হবে। এরকমই কিন্তু ভৌম জলের চাপের ব্যাপারটা এখানে কাজ করে। নেক্সট, প্রস্রবণের মূল উৎপত্তি কোন জায়গায় হয়? শিলাস্তরের যে কোনো দুর্বল অংশে প্রস্রবণের উৎপত্তি ঘটতে পারে, যে কোনো দুর্বল অংশে। সাধারণত এই দুর্বল অঞ্চলগুলো কি হয়? সাধারণত এই দুর্বল অংশগুলো হচ্ছে প্রবেশ্য শিলাস্তর আর অপ্রবেশ্য শিলাস্তরের সংযোগস্থল, এটা হচ্ছে দুর্বল অংশ। এছাড়া ভৌম জলস্তর আর ভূপৃষ্ঠের ছেদবিন্দু, এই অঞ্চলটাতে মাঝে মাঝে প্রস্রবণ সৃষ্টি হতে দেখা যায়, কারণ এই অঞ্চলটাতেও কিন্তু খুব সহজেই যে সম্পৃক্ত স্তরটা থাকে, মানে ভৌম জলস্তর আর ভূপৃষ্ঠের মাঝখানে মানে অ্যাকচুয়ালি বলা হচ্ছে ভাদস্তর আর ভৌম জলস্তরের যে কনজাংশন পয়েন্ট, সেই পার্টটাতে কিন্তু দেখা যায় যেহেতু খুব তাড়াতাড়ি ফাটল সৃষ্টি হয়, মানুষের কার্যাবলীর মাধ্যমেও ফাটল হতে পারে, সেখানে কিন্তু প্রস্রবণ তৈরি হতে পারে। তবে প্রস্রবণ কিন্তু স্বাভাবিক একটা বিষয়, মানুষের উপস্থিতির মাধ্যমে প্রস্রবণ তৈরি হলে সেই প্রস্রবণ কিন্তু স্বাভাবিক সংজ্ঞা মেনে চলে। আচ্ছা, প্রস্রবণ রেখা কি? পরের পার্টে আসছি। প্রস্রবণ রেখা, অনেকগুলো প্রস্রবণ যখন পরপর থাকে তখন সেগুলোকে অ্যাড করলে যে রেখা পাওয়া যায় সেটাকে প্রস্রবণ রেখা বলে। প্রস্রবণ রেখার ব্যাপারটা খুব সহজ। প্রস্রবণ যদি একটা পরপর শিলার দারণ দেখা যায়, তাহলে একাধিক শিলার দারণ দেখা যায়, তাহলে অনেকগুলো পরপর একই রকম ভাবে শিলার কৃন্তন ফাটল, একে বলে কৃন্তন ফাটল বা দেখা যায়। সেই কৃন্তন ফাটল দেখতে পাওয়ার জন্য দেখা যায় যে নির্দিষ্ট রেখা বরাবর একাধিক প্রস্রবণ নির্গত হয়েছে। যেমন এখানে দেখ, এই রেখাটা বরাবর দুটো প্রস্রবণ, পরে আরো আছে, ওর জন্য এই রেখাটা হচ্ছে প্রস্রবণ রেখা, যে রেখাটা প্রস্রবণগুলোকে নির্গমন করছে। বা আরো ভালোভাবে বললে প্রস্রবণের উৎসস্থলগুলো সংযোগকারী রেখা একই প্রস্রবণ রেখা। এটাকে অনেকে প্রপাত রেখাও বলে থাকে। অ্যাপেলেশিয়ান পর্বতের পূর্বাংশে একটা চ্যুতি রেখার অঞ্চলে এরকম জিনিস দেখা যায়। এছাড়া আমাদের দেরাদুনের কাছে একটা ছোট প্রস্রবণ রেখার অস্তিত্ব দেখা গেছে। যাই হোক, নেক্সট, প্রস্রবণের শ্রেণী বিভাগ। নিচের পার্টটা দেখা যাচ্ছে না, 1 মিনিট। আচ্ছা, প্রস্রবণের শ্রেণী বিভাগ, বিভিন্ন বইতে বিভিন্ন রকম শ্রেণী বিভাগ আছে। আমি বলবো এটা ফলো কর, এটা অনেক বেটার যেটা এখানে আমি করেছি। কারণ কি,
এখানে তোদের বুঝতে সুবিধা হবে ব্যাপারটা। দেখ, চারটে বেসিসে শ্রেণী বিভাগটা করা হয়েছে। একটা হচ্ছে জলের স্থায়িত্বের ভিত্তিতে, মানে প্রস্রবণে কত সময় অন্তর জল বেরোচ্ছে বা কতখানি জল থাকছে। নেক্সট, উষ্ণতার ভিত্তিতে, জলে যে রাসায়নিক পদার্থগুলো আছে তাদের ভিত্তিতে, শিলাস্তরের গঠন আর প্রকৃতি, কোন শিলাস্তরের ওপর গঠিত হচ্ছে তার ভিত্তিতে। জলের স্থায়িত্বের ভিত্তিতে খুব সহজ দুটো ভাগ, অবিরাম সবিরাম। সবিরাম মানে বুঝতে পারছিস বিরাম সহ, আর অবিরাম মানে বিরামহীন, মানে সবসময় বেরিয়ে যাচ্ছে জল প্রস্রবণ দিয়ে। উষ্ণতার ভিত্তিতে খুব সোজা, উষ্ণ বা স্বাভাবিক। উষ্ণ প্রস্রবণটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, স্বল্প উষ্ণ, অতি উষ্ণ প্রস্রবণ, একদমই জলের উষ্ণতার উপর ভিত্তি করে। রাসায়নিক ধর্মের উপর ভিত্তিতে দু রকম, একটা সাধু জলের প্রস্রবণ, যেই প্রস্রবণ থেকে স্বাভাবিকভাবে পানীয় জল সংগ্রহ করা হয়, আর একটা হচ্ছে খনিজ প্রস্রবণ। নেক্সট, লাস্ট ভাগ, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, শিলাস্তরের গঠন প্রকৃতির ভিত্তিতে প্রস্রবণের শ্রেণী বিভাগ। এটার এই অভিকর্ষজ অবিকর্ষজ ভাগটা সব বইতে থাকে না, বা থাকলেও এর আন্ডারের ডিভিশনটা ঠিক এভাবে থাকে না। ওর জন্য বাকি তিনটে তুই সব অনেক বইতেই পেয়ে যাবি তোরা। ওর জন্য এটা এভাবেই করিস, অভিকর্ষজ অবিকর্ষজ। অবিকর্ষজ প্রস্রবণের মধ্যে কি কি আছে? অবনত জলপীঠ, আমি ডিটেলসে আসবো সবগুলো। অবনত জলপীঠ, অবনত জলপীঠ মানে যেখানে ফ্রিয়েটিক স্তরটা নিচের দিকে মুখ করে আছে, অবনত জলপীঠ। সংযোগ, কোনো পার্শ্ববর্তী শিলাস্তরের সংযোগ অঞ্চল। চ্যুতি মানে মহীভাবক আলোড়নের দরুন কোনো স্থানে উল্লম্ব প্রসারণ সংকোচনের দরুন চ্যুতি অঞ্চল, ফাটল তৈরি হয়েছে বা চ্যুতি তৈরি হয়েছে। চ্যুতি তৈরি হলে এক ধরনের, বিদার বা দারুণের মাধ্যমে এক ধরনের, দুটো আলাদা আলাদা করা হয়েছে, কারণ এটা এটা রক্স লেয়ার যেগুলো আছে, মানে শিলার স্তরগুলোর মধ্যে মাঝে মাঝে দেখা যায়, আর এটা কিন্তু একই শিলার স্তরের মধ্যে দেখা যায়। এটা দুটো শিলার স্তরের মধ্যবর্তী অঞ্চলে হয়, ওটা একই শিলার মধ্যে দারুণ বা ফাটল হতে পারে। নেক্সট হচ্ছে দ্রবণ বা ভক্লুসিয়ান। দ্রবণ বা ভক্লুসিয়ান সাধারণত চুনা পাথরযুক্ত অঞ্চলে আমরা দেখতে পাই। নেক্সট, ভৃগুতট পাদদেশীয় প্রস্রবণ। ভৃগুতট পাদদেশীয় প্রস্রবণ আর নদী ঢাল প্রস্রবণ, এটা হচ্ছে ধর একটা নদীর ঢাল, সেই নদীর ঢালের ওপরের দিকে দেখা যাবে নদী ঢাল, আর যেখানে নদীটার পাদদেশীয় অঞ্চলে এসে ঢালটা মিশেছে সেখানে দেখা যাবে ভৃগুতট পাদদেশীয়। তার মানে নদীর এই ঢালে দেখা যেতে পারে নদী ঢাল প্রস্রবণ, আর নিচের দিকে যেখানে এসে ঢালটা, ওই স্পার বা ঢালটা এসে মিশেছে সেখানে দেখা যাবে ভৃগুতট পাদদেশীয় প্রস্রবণ। ডাইক সিল, এই দুটো শব্দের দ্বারা পরিচিত। ডাইক বলতে আমরা বুঝি কোনো শিলাস্তরের মধ্যে আগ্নেয় উদ্ভিদ, কিন্তু ডাইকের ক্ষেত্রে এই উদ্ভিদটা উল্লম্বভাবে থাকে, সিলের ক্ষেত্রে থাকে তির্যকভাবে। এছাড়া সমান্তরাল প্রস্রবণ দেখা যেতে পারে। সমান্তরাল প্রস্রবণ কিছুই না, প্রস্রবণ রেখা বরাবর পরপর প্রস্রবণগুলো বেরিয়ে আসা। এটারই আরেকটা পার্ট হচ্ছে যখন একাধিক হয় তখন তাকে আমরা প্রস্রবণ মালা বলে থাকি। এই দুটো সম্বন্ধে ডিটেলস আমাদের পড়তে হয় না, শুধু নামটুকু জেনে রাখলেই হবে। অবিকর্ষজের মধ্যে কি কি পাওয়া যেতে পারে? আর্টেজিও বা আর্টেজিও, এই নামটার সঙ্গে পরিচিত, বহুদিন আগের থেকে তোরা পড়ছিস আর্টেজিও কূপ। এই আর্টেজিও প্রস্রবণ, সাধারণত প্রস্রবণ হচ্ছে স্বাভাবিকভাবে যখন বেরিয়ে আসে, যখন মানুষ খনন করে সেই জলটাকে বের করে তখন তাকে আর্টেজিও কূপ বলে। আর্টেজিও প্রস্রবণ একটা বিশেষভাবে তৈরি হয়, এটা আমরা পড়বো। নেক্সট, আগ্নেয় প্রস্রবণ, মানে আগ্নেয়গিরির অঞ্চলে, আগ্নেয়গিরির জ্বালামুখের নিচের দিকে কোনো প্রগৌণ বা গৌণ জ্বালামুখ, প্রগৌণ জ্বালামুখ দিয়ে মাঝে মাঝে দেখা যায় গরম জল বেরিয়ে আসছে, তাকে আমরা ফিউমারোল বা আগ্নেয় প্রস্রবণ বলে থাকি। ফিউমারোল কথাটাও গত বছর পড়েছিস। কর্দম পাত্র, দেখা যায় মাঝে মাঝে আগ্নেয়গিরির মধ্যে ভস্ম কাদার একটা প্রবাহ ঘটছে, মাড ফ্লো, সেটাকে বলা হয় এরকম। বা কোনো কোনো ক্ষেত্রে মরুভূমির শিলাস্তরের মধ্যে দিয়ে এরকম কর্দম প্রবাহ দেখা যায়, তাকে কর্দম পাত্র নাম বলা হয়েছে। এছাড়া গিজার একটা বিশেষ ধরনের আগ্নেয় প্রস্রবণ, যার মধ্যে দিয়ে প্রচুর খনিজ সমৃদ্ধ উষ্ণ জলকে উৎক্ষিপ্ত হতে দেখা যায়। ইয়েলোস্টোন পার্কের ওল্ড ফেথফুল বলে একটা বিখ্যাত গিজারের নাম আমরা পাই, যেটা পৃথিবীর পরিবর্তনের সঙ্গে সম্পর্কযুক্ত বলে জানা যায়। এই হচ্ছে মোটামুটি প্রস্রবণের ডিটেলস, শ্রেণী বিভাগ। এবার আমরা প্রত্যেকটার আলাদা আলাদা করে প্রস্রবণ সম্বন্ধে জানব। আচ্ছা, এবার আমরা প্রথম আসছি
প্রস্রবণের শ্রেণী বিভাগের ফার্স্ট যে পার্টটা ছিল জলের স্থায়িত্বের ভিত্তিতে শ্রেণী বিভাগ, তাতে ছিল সবিরাম আর অবিরাম প্রস্রবণ, সবিরাম প্রস্রবণ, অবিরাম প্রস্রবণ। এখন দেখ, সবিরাম প্রস্রবণ মানে স্থায়ী স্তরটা যখন, এই অবিরাম প্রস্রবণে কি সবসময় স্তরটা স্থায়ী, সেজন্য প্রস্রবণটা অবিরাম ভাবে আসছে। আর এখানে স্থায়ী স্তরটা কিন্তু এতখানি, যেটা ডটেড লাইন রয়েছে, এবং যখন সাময়িক, দেখ সাময়িক স্তরে আছে, এবং সাময়িক স্তরে যেহেতু প্রস্রবণটা, এই ফাটলটা তৈরি হয়েছে এবং প্রস্রবণ সাময়িক স্তর থেকে নির্গত হয়েছে, তাই বর্ষা ঋতুতেই কেবলমাত্র প্রস্রবণটা কার্যকরী হতে পারে। অন্য সময় কিন্তু কার্যকরী হতে পারে না শুষ্ক ঋতুতে, কারণ শুষ্ক ঋতুতে প্রস্রবণের ফাটলের নিচে জলস্তর নেমে যায়, ফলে প্রস্রবণ দিয়ে স্বাভাবিকভাবে জলের কোনো প্রবাহ থাকবে না। কিন্তু অবিরাম প্রস্রবণে যেহেতু সারা বছর এটা বজায় থাকছে, সেজন্য ফ্রিয়েটিক স্তরটা সারা বছর জলপূর্ণ থাকছে, সেজন্য প্রস্রবণটা কিন্তু বের হচ্ছে। এই হচ্ছে অবিরাম আর সবিরাম প্রস্রবণ, সহজ জিনিস, বাকি ডিটেলস বইয়ে আছে, উদাহরণ পাবি, অসুবিধা হবে না। এবার পরের পার্টটায় আমরা আসছি। এর পরেরটা ছিল উষ্ণতার ভিত্তিতে। আমি এটা স্বাভাবিকভাবে তো কোনো ডায়াগ্রাম হয় না উষ্ণতার ভিত্তিতে, উষ্ণ এবং স্বাভাবিক প্রস্রবণ এই দুটো ভাগেই ভাগ করা হয়। এবার উষ্ণতা জলের বেশি হলে অতি উষ্ণ, এবং স্বাভাবিক উষ্ণতা কিছুটা বেশি হলে তাকে স্বল্প উষ্ণ বলা হয়। ওর জন্য উষ্ণতার ভিত্তিতে আমি ভাগটা কিছু করিনি, উষ্ণতার ভিত্তিতে তোরা বই থেকে পড়ে নিস, খুব সহজ জিনিস। এটা শুধুমাত্র জলের যদি স্বাভাবিক উষ্ণতার মধ্যে থাকে তাহলে আমরা স্বাভাবিক প্রস্রবণ বলি, যদি স্বাভাবিকের থেকে কিছুটা কম হয় তখন শীতল প্রস্রবণ খুব রেয়ার গঠিত হয়। আর উষ্ণ প্রস্রবণ কিন্তু প্রচুর দেখা যায়। বক্রেশ্বরেই একটা উষ্ণ প্রস্রবণ আছে, স্বল্প উষ্ণ প্রস্রবণ। তপ্তপানি আছে ছত্তিশগড়ের, তাতাপানি বা তপ্তপানি, এটাও একটা উষ্ণ প্রস্রবণ। এরকম বেশ কিছু উষ্ণ প্রস্রবণ ভারতেই অবস্থান করে, একাধিক উষ্ণ প্রস্রবণ সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে। আচ্ছা, নেক্সট পরেরটা হচ্ছে অবনত জলপীঠ প্রস্রবণ। অবনত জলপীঠ প্রস্রবণে দেখ, এই যে জলপীঠটা, এই জলপীঠটা কিন্তু নিচের দিকে মুখ করে আছে। অবনত জলপীঠ প্রস্রবণে আঁকাগুলো একটু মাথায় রাখবি। অবনত জলপীঠ নিচের দিকে মুখ করে থাকে, এর জন্য ফোর্স অনেক বেশি হয়, গতিবেগ বেশি হয় অবনত জলপীঠ প্রস্রবণ। অবনত জলপীঠ প্রস্রবণ সাধারণত দেখা যায় যে জায়গাগুলো, সেগুলো হচ্ছে পার্বত্য স্তরের কিছুটা নিচের দিকে অবনত জলপীঠ প্রস্রবণ দেখা যায়। তোদের বইতে দেখবি ঝাড়খণ্ডের মালভূমি অঞ্চলে একটা অবনত প্রস্রবণের উদাহরণ দেওয়া আছে, লুপুঙ্গুটু প্রস্রবণ। এছাড়া ডাইক প্রস্রবণ, সিল আর ডাইক আমরা পড়েছিলাম। ডাইক প্রস্রবণ হচ্ছে, ডাইক মানে আমরা জানি যে উল্লম্ব উদ্ভেদটা থাকে, তাকে বলা হয় ডাইক। এই ডাইক এবং ফিয়েটিক স্তরে সংযোগ স্থলে ছিদ্রপথে প্রস্রবণ নির্গত হয়, এটাকে ডাইক প্রস্রবণ বলা হয়। ডাইক প্রস্রবণে সাধারণত কিছু ডাইক প্রস্রবণ কোলিয়ারি অঞ্চলে তৈরি হয়েছে, ঝাড়খণ্ড এবং গিরিডি ও বোকারোর কোলিয়ারি অঞ্চলে কিছু ডাইক প্রস্রবণ দেখা যায় ছোট ছোট। ডাইক প্রস্রবণে সাধারণত প্রবেশ স্তরের মধ্যে জল প্রবেশে, মানে এখান থেকে যে জলটা বেরোয় সেটা আবার নিচের প্রবেশ স্তরে প্রবেশের জায়গাও দেখা যায়, কোনো কোনো সময় এটা ঘুরে এসে নিচে প্রবেশ স্তরে প্রবেশ করে। ওই জন্য এ পাশে একটা মাঝে মাঝে ডাইক প্রস্রবণ হলে নিচের দিকে আলাদা একটা প্রবেশ স্তরের, ডাইকের পাশে আর একটা প্রবেশ স্তরের উপস্থিতি দেখা যায়, যেটাকে দেখে মনে হয় কন্টিনিউয়াস, অ্যাকচুয়ালি কিন্তু নয়। ডাইকের অবস্থানটা মাঝখানে থাকে, যার মধ্যে দিয়ে কিন্তু জলের প্রবাহ ঘটে না, এটা বাইরে থেকে বেরিয়ে এসে এই অংশে দিয়ে আবার জল প্রবেশ করে এই স্তরটা গঠন করে। আচ্ছা, এই হলো অবনত জলপীঠ প্রস্রবণ এবং ডাইক প্রস্রবণ। নেক্সট আমরা আসছি, আচ্ছা নেক্সট আসছি শিল প্রস্রবণ। এটাও দেখ একই রকম ডাইকের মতো তির্যক উদ্ভেদ দেখা গেছে, এবং এখানেও এই সংযোগস্থলে প্রস্রবণ রেখা তৈরি, প্রস্রবণের ছিদ্রপথ তৈরি হয়েছে এবং এখান দিয়ে জলটা বেরিয়ে আসছে। এই জলের বেরোনোর জায়গাগুলো কিন্তু একটুখানি মাথায় রাখিস, এই পয়েন্টগুলো কিন্তু মেনশন করতে হবে প্রস্রবণ বলে। এটা হচ্ছে শিল প্রস্রবণ, একইভাবে তৈরি হয়। এটাও কিন্তু কোলিয়ারি অঞ্চল বা কোল ফিল্ড গুলোতেই বেশি দেখা যায়। এছাড়া আমরা একটা দারণ বা ফাটল প্রস্রবণ, এই দারণ বা ফাটল বলতে শিলাস্তরের মধ্যে যে চির খাওয়া দাগ দেখতে পাচ্ছি, এগুলোই দারণ বা ফাটল। এবার এখানের মধ্যে স্তর আমরা দেখতে পাচ্ছি না, জলের স্তর, কোনো না কোনো দিকে জলের স্তর থাকতে পারে। এখানে একটা জলের স্তর তোরা দেখাতে পারি, সরু জলের স্তর, অসুবিধার কিছু নেই। এটাকে বলা হয় দারণ বা চ্যুতি বা দারণ প্রস্রবণ। সাধারণত প্রবেশ্য এবং অপ্রবেশ্য শিলাস্তর পর পর থাকলে এরকম প্রবেশ্য শিলাস্তরের জল চ্যুতিতল বরাবর উঠে এসে
এরকম দারুণ প্রস্রবণ তৈরি করে। এটাকে অনেকে কিন্তু চ্যুতি প্রস্রবণও বলে থাকে, তবে চ্যুতি প্রস্রবণটা আলাদাভাবে আমি একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়েছি, যেটা তোদের বলে দিচ্ছি পরপর। নেক্সট, দারুণ প্রস্রবণ কিন্তু ছোট বেশ কিছু জায়গায় পার্বত্য মালভূমি অঞ্চলে দেখা যায়, এবং এগুলো সবই অধিকাংশই দারুণ প্রস্রবণ কিন্তু সাময়িক, বছরে একটা কিছু সময় দেখা যায় আবার অদৃশ্য হয়ে যায়। নেক্সট, পরের পার্ট। আচ্ছা, সংযোগ প্রস্রবণ বলে একটা প্রস্রবণ আছে, যেটা ডায়াগ্রাম আঁকিনি, সবগুলো ডায়াগ্রাম দরকার নেই। সংযোগ প্রস্রবণ হচ্ছে সাধারণত শিলাস্তরের সংযোগ স্থল দিয়ে যখন ভৌমজলের চাপের জন্য জল বাইরে বেরিয়ে আসে, তখন তাকে আমরা সংযোগ প্রস্রবণ বলে থাকি। সংযোগ প্রস্রবণে সাধারণত সহস্রধারা দেরাদুনের একটা বড় সংযোগ প্রস্রবণের উদাহরণ ভারতে। অ্যাকচুয়ালি ডাইক বা শিল প্রস্রবণও কিন্তু এক ধরনের সংযোগ প্রস্রবণ। কারণ দুটো ডাইক তো একটা স্তর, শিল একটা স্তর, এবং তার উপরে নিচে থাকা শিলাস্তরের যে সংযোগ স্থল সেখান থেকে বেরিয়ে আসছে, ওই জন্য সংযোগ প্রস্রবণ বলা হয়। আচ্ছা, নেক্সট আমরা এরপর আসছি নতিঢাল প্রস্রবণ আর ভৃগুতট প্রস্রবণ। দেখ, এটা একসঙ্গেই দেখানো হয়েছে। নতিঢাল বলতে এটা হচ্ছে মৃদু ঢাল যুক্ত অঞ্চল, আর ভৃগুতট পাদদেশী অঞ্চলে একটু আগে, ভৃগুতট অঞ্চলে। এই দুটো প্রস্রবণ আলাদা আলাদা করে দেখা যায়। ভৃগুতটের পাদদেশে এটা দেখা যায় মূলত চুনাপাথর যুক্ত অঞ্চল, চুনাপাথর দ্বারা গঠিত অঞ্চলে কিন্তু এটা বেশি তৈরি হয়। আর নতিঢাল প্রস্রবণ সাধারণত শিলাস্তর আর এই যে অনুভূমিক তলটা, এই ওপরের শিলাস্তর আর নিচের অনুভূমিক তলটা, এদের যে সংযোগ স্থল, ক্রিয়েটিক স্তরের অনুভূমিক তল, ওপরের শিলাস্তর, এদের যে সংযোগ স্থল, সেই সংযোগ স্থল দিয়ে নতিঢাল প্রস্রবণ বা নতিঢালের যে প্রস্রবণের যে জলের প্রবাহ, সেটা মূলত বেরিয়ে আসে। পরের পার্টে নেক্সট আসছি দ্রবণ প্রস্রবণ। এটা চুনাপাথর যুক্ত অঞ্চলে হয়। এই ওপরের স্তর থেকে দেখ জলটা প্রবেশ করেছে, এবং চুনাপাথরের এই অংশগুলো যেগুলো চুনাপাথরকে গলাতে পেরেছে, তার মধ্যে দিয়ে জলটা বাহিত হয়েছে, দিয়ে এখানে ফাটল পেয়ে সেখান দিয়ে সজোরে বা সবেগে বেরিয়ে আসছে। এটা হচ্ছে দ্রবণ প্রস্রবণ। যেহেতু চুনাপাথর যুক্ত অঞ্চলকে দ্রবীভূত করে জলটা পাস করে প্রস্রবণ আকারে বেরিয়ে আসে, সেই জন্য একে দ্রবণ বা ভক্লুসিয়ান প্রস্রবণ বলা হয়। একটা বিখ্যাত ভক্লুসিয়ান প্রস্রবণ রয়েছে, যার নাম ফ্রান্সের রোন উপত্যকা বা রাইন উপত্যকা এটা অবস্থান করে। এর নাম হচ্ছে ফন্টেন দ্য ভক্লুস। এছাড়া মুসৌরির কেম্পটি জলপ্রপাত, যেটা একটা বড় টুরিস্ট পয়েন্ট, এটাও দ্রবণ প্রস্রবণের উদাহরণ। আচ্ছা, নেক্সট আসছি আমরা চ্যুতি প্রস্রবণ। চ্যুতি প্রস্রবণে কি হয়েছে, এটা একটা শিলাস্তর। এখানে আমি দেখছি 1 2 3 তিনটে পরপর শিলাস্তর। এই শিলাস্তর আর পরের শিলাস্তরের মাঝখানে চ্যুতি অঞ্চলটা তৈরি হয়েছে। ফলে দেখা যাচ্ছে এই চ্যুতি অঞ্চল বরাবর জল বাইরে বেরিয়ে আসছে। চ্যুতি অঞ্চল মানে আমরা জানি যে উল্লম্ব বা তির্যক স্থানান্তর হয়। এখানে যেমন তির্যক স্থানান্তর হয়েছে, তির্যক স্থানান্তরের জন্য দেখছি এদিকের স্তরটা কিছুটা নিচে নেমে গেছে, সেই জন্য দেখা গেছে এই স্তরটা উপরে উঠে গেছে, সেই জন্য দেখা যাচ্ছে মাঝখানে চ্যুতির মাধ্যমে, চ্যুতি সৃষ্টির মাধ্যমে জল বেরিয়ে আসছে। দারুণ বা ফাটলের মাধ্যমে একই স্তর থেকে বেরোতে পারে, চ্যুতির ক্ষেত্রে দুটো স্তরের মধ্যবর্তী অঞ্চল থেকে বেরিয়েছে, কারণ দুটো ভাগ হয়ে গেছে, দারুণ বা ফাটলের পর ভাগ হয়ে গেছে। সেই জন্য যদি দারুণ বা ফাটল তৈরি হওয়ার পর প্রস্রবণ বেরোয়, তাকে দারুণ বা ফাটল প্রস্রবণ বলে। কিন্তু দারুণ ফাটল স্থানে যদি চ্যুতি গঠিত হয়ে যায়, তাহলে সেই প্রস্রবণকে কিন্তু সাধারণত চ্যুতি প্রস্রবণ বলা হয়ে থাকে। আচ্ছা, চ্যুতি প্রস্রবণের ক্ষেত্রে সাধারণত একটা বড় উদাহরণ মণিকরণের যে উষ্ণ প্রস্রবণটা, সেটা চ্যুতি প্রস্রবণের উদাহরণ। এটা একটা চ্যুতি অঞ্চলে গঠিত হয়েছে, মণিকরণ। এরপরে যেটা আমরা আসছি ফিউমারেল, আগ্নেয় প্রস্রবণ এবং গিজার, তিনটে। এটার একটাই ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হয়। এই হচ্ছে আগ্নেয় প্রস্রবণ বা গিজার। এটা দেখ নিচে একটু ভালো করে এই ডায়াগ্রামটা যদি লক্ষ্য করিস, তাহলে দেখ একটু নিচের অঞ্চলগুলো ডার্ক করা আছে। এই যে নীল দাগগুলো, তার নিচের পার্টগুলো ডার্ক করা। এই নিচের পার্টগুলোতে রয়েছে মূলত ম্যাগমার যে উষ্ণ জল, সেটা। আর ওপরে যে হালকা ব্লু কালারের যে পার্টটা, তাতে রয়েছে বাষ্পগুলো। এবং ভেতরে এই যে ডট ডট দেখতে পাচ্ছিস নীলের পুরো আগ্নেয় নল বরাবর, এই ডট ডট গুলো হচ্ছে এই বাষ্পগুলো ওপরে উঠছে। এখানে যখন প্রচন্ড
উষ্ণ প্রস্রবণের মাধ্যমে, মানে যদি উত্তপ্ত ম্যাগমার জল বাইরে বেরিয়ে আসে তাহলে আমরা তাকে আগ্নেয় প্রস্রবণ বলে থাকি। কিন্তু এটা যদি একটা নির্দিষ্ট সময় অন্তর ওই জ্বালামুখ বা কোনো ছোট ক্যালডেরা অঞ্চল দিয়ে যদি বাইরে উৎক্ষিপ্ত হয় তাহলে তাকে আমরা গিজার বলে থাকি। গিজার গিজার বা আগ্নেয় প্রস্রবণের মধ্যে একাধিক খনিজ থাকে এবং সেজন্য গিজার বা আগ্নেয় প্রস্রবণের জল পার্শ্ববর্তী অঞ্চলে ছড়িয়ে পড়ে, যেহেতু উষ্ণতা অনেক বেশি থাকে, পার্শ্ববর্তী অঞ্চলে ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী অঞ্চলে ক্ষতি করতে পারে। ইয়েলোস্টোন পার্কের ওল্ড ফেথফুল বলে গিজারটা রয়েছে, সেটা 18 বা 20 মিনিট অন্তর প্রত্যেক দিন কিছু পরিমাণ গরম জল এবং বাষ্প বাতাসে নির্গত করে। এই হচ্ছে আগ্নেয় প্রস্রবণ। নেক্সট পরের পার্টটায় আসছি আমরা, লাস্ট পার্ট, আর্টেজীয় প্রস্রবণ। আর্টেজীয় প্রস্রবণ, আচ্ছা এখানে একটা কথা আর্টেজীয় প্রস্রবণের ক্ষেত্রে বলে দিই, এটা আরো ভালোভাবে বুঝতে পারবি। যে ব্লু লেয়ার গুলো, এগুলোই হচ্ছে ফিয়েটিক লেয়ার, এখানেই জল থাকছে। ওকে, এখন এই ওপরে যে গ্রিন লেয়ারটা দেখছি সেটা ভাদস্তর। দেখ, প্রথম ফিয়েটিক লেয়ারের সঙ্গে ভাদস্তর আছে, পরেরটার সঙ্গে নেই, কিন্তু এই ইয়েলো গুলো হচ্ছে অপ্রবেশ্য শিলা। ওই জন্য প্রথমটার সঙ্গে, আগে যেটা বলছিলাম, প্রথমটার সঙ্গে ভাদস্তরে অবস্থান। যদিও এই যে শিলাস্তরটা নীল দেখছি, সেই উপরের স্তরগুলোতে অনেক সময় কিন্তু এই গ্রিন লেয়ার দেখাই যায় এবং দেখতে পাওয়াটাই স্বাভাবিক। আমি এখানে ডায়াগ্রামটা করিনি, ওপরে গ্রিন লেয়ার তোরা করতে পারিস। সেক্ষেত্রে এইটুকু অঞ্চলে দেখা যাবে, এরকম বড় অঞ্চলে দেখা যাবে না। বড় অঞ্চলে শুধুমাত্র কিন্তু এখানেই দেখা যাবে, ওপরের যে স্তরটা, উপরের যে ফিয়েটিক লেয়ারটা, সেখানেই ফিয়েটিক বা অ্যাকুইফারটা সেখানেই দেখা যাবে। এখন আর্টেজীয় প্রস্রবণ সৃষ্টির ক্ষেত্রে কতগুলো শর্ত আছে। শর্তগুলো হচ্ছে, এই আবদ্ধ জলবাহী যে স্তরটা সেটার উপস্থিতি থাকতে হবে। প্রস্রবণ যে ছিদ্রপথ, যে ছিদ্র দিয়ে প্রস্রবণ বা যে রন্ধ্রের মাধ্যমে, যে ফাটলের মাধ্যমে প্রস্রবণটা বেরিয়ে আসছে, সেখানে তার নিচে জলচাপ তলের অবস্থান থাকতে হবে। যেমন এটা একটা জলচাপ তল, পিয়েজোমেট্রিক তল পড়েছিস। আচ্ছা, নেক্সট, শিলাস্তরের একটা বিশেষ ভূতাত্ত্বিক গঠন হতে হবে, যেমন এরকম অধভঙ্গ বা একনত শিলাস্তর এবং অবতল আকৃতিতে থাকতে হবে। এটা একটা বড় শর্ত, না হলে আর্টেজীয় প্রস্রবণ গঠিত হবে না। এছাড়া অধক্ষেপণ অঞ্চলে এই যে মাথাগুলো যে প্রকাশ করে আছে ভূপৃষ্ঠে, এই অবস্থায় না থাকলে জল তো ভেতরে প্রবেশ করতেই পারবে না, ফলে আর্টেজীয় প্রস্রবণ গঠিত হবে না। এইগুলোর উপর ভিত্তি করে যখন আর্টেজীয় বা অঞ্চলে বা ফ্রান্সের আর্টোয়েজ অঞ্চলে প্রথম এরকম প্রস্রবণ দেখা গেছিল, সেজন্য এই কথাটা ফরাসি কথা থেকে এসছে, আর্টেজীয় প্রস্রবণ, তার মানে হচ্ছে ন্যাচারাল। এটা স্বাভাবিকভাবে নির্গত হয়। আমি এখানে যে লম্বা দাগটা দেখিয়েছি, এটা নিচের স্তরে এখানে ফাটল হলে, এই প্রথম ইয়েলো স্তর বা অপ্রবেশ্য স্তরটা ফাটল হলে নিচের স্তরের জলটাও বেরিয়ে আসতে পারে। ওই জন্য একটা রেখার মাধ্যমে দেখানো হয়েছে, মূলত কিন্তু এই ওপরের স্তরের জলটা বেরোয় আর্টেজীয় প্রস্রবণের মাধ্যমে। এই হলো আমাদের প্রস্রবণের ডিটেলস। প্রথম থেকে প্রস্রবণ অবধি পুরোটা পড়া হয়ে গেল। তোরা বাড়িতে দুটো বই, যে দুটো বই তোরা সাধারণত পড়িস এমনিতে, যুধিষ্ঠির হাজরা এবং সমরেন্দ্রনাথ মোদকের, দুটো বই ভালো করে পড়। যা কোশ্চেন দেওয়া হয়েছে সেগুলো প্র্যাকটিস কর। প্রথম থেকে প্রস্রবণ অবধি, মানে কার্স্ট ভূমিরূপ এরপর শুরু হবে, কার্স্ট ভূমিরূপের আগে পর্যন্ত এটুকু নেক্সট বুধবার পরীক্ষা থাকবে। নেক্সট বুধবার বলতে আমি বলতে চাইছি 15-তে, এই বুধবার না, আগামীকাল নয়, 15-তে পরীক্ষা থাকবে। ওকে, থ্যাংক ইউ।